সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সাথে ১৫ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় বুধবার আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাথে মামলার ১৩ আসামিও আদালতে যান। গত ২ জুন মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য নির্ধারিত দিনে হাজির হন তারা। অভিযোগ গঠনের আদেশের আগে বিচারক আসামিদের অভিযোগ পড়ে শোনান, কিন্তু তারা দোষ অস্বীকার করে সঠিক বিচারের দাবি জানান। পরে তাদের উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। এছাড়া পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ১৫ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। ২৬ কোটি টাকা এই ৪৩৭ কোটি টাকা থেকে সরিয়েছিলেন এবং জাল ডকুমেন্ট সৃজন করেছিলেন এবং সেটা ব্যবহার করেছিলেন, এবং মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার। সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। আদালতের আদেশে সন্তুষ্ট হতে পারেননি আসামি পক্ষের আইনজীবী। ডক্টর ইউনুসও ক্ষোভ প্রকাশ করেন। এই ধারাগুলি ডক্টর ইউনুস এবং সহ ১৪ জনকে কোনোভাবেই লায়েবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। আত্মসাৎ, প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনো বিচার শুরুই হয় নাই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ ট্রেন। সকাল ৬:৩০টার ট্রেন ছেড়েছে ৮:৩০টায়। এরপর প্রায় সব ট্রেনই ছাড়তে বিলম্ব হয়, ফলে ভোগান্তিতে পড়েন ঘরমুখো হাজারো যাত্রী। বুধবার বেলা ১১টায় কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। মূলত ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে এমন ভিড় জমেছে স্টেশনে। সকাল ৬:৩০টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ে সকাল ৮:৩০টায়। একই চিত্র প্রায় সকল ট্রেনের, ফলে ভোগান্তিতে পড়ে ঘরমুখো যাত্রীরা। বিড়ম্বনার কোনো শেষ নাই। এক তো আছে গরম, অন্যদিকে হচ্ছে যে কোনো নিশ্চয়তা কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চিত করে নাই কয়টার সময় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে বা কয়টা ছেড়ে যাবে। এত কষ্ট করে আসছি, লাস্ট অফ অল ওইখানে মানে জ্যামের কারণে হেডে চলে আসছি, কিন্তু আয়সা দেখি কি ট্রেন লাইনে নাই। বলছে যে ১৫ মিনিট লেট। ১১:১৫ এখন তো মনে হয় ১২টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেল না। অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাস ছিল যাত্রীদের মুখে। আমার বাবা মা আছে, ভাই বোন আছে, সবাই মিলে আমরা আছি, যাব। এটা কষ্ট হলো, এটা আমাদের কাছে কষ্ট মনে হচ্ছে না আর কি। সবার সাথে দেখা হবে অনেকদিন পর। এই ট্রেনটা রাইট টাইমে ছাড়লে আর একটু ভালো লাগতো আসলে। তাপপ্রবাহ, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ও বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলায় রেলওয়ে ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে স্টেশন ম্যানেজার জানান, দ্রুত সময়ে কাটবে রেলের শিডিউল বিপর্যয়। ঈদ স্পেশাল ট্রেন রয়েছে, ক্যাটালি স্পেশাল ট্রেন রয়েছে, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, এইসব ট্রেনগুলো চালের সাথে সাথে আমাদের সকল সময় জনসাধারণকে নিরাপদে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। তো সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ২২টি ট্রেন ছেড়ে গিয়েছে। প্রতিদিন ৫৯ জোড়া আন্তনগর সহ লোকাল ও মেল ট্রেনে প্রায় ১ লাখ মানুষ ঢাকা ছাড়বে বলে জানান স্টেশন ম্যানেজার। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। বুধবার মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি মেয়র জানান, ২৪ ঘন্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। আর উত্তর সিটি ৮ ঘন্টায় বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। এরই মধ্যে মাঠের পুরো অংশ জুড়ে টানানো হয়েছে সামিয়ানা। বৃষ্টি যাতে নামাজের জন্য বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঈদগাহের পুরো অংশ। ৩৫,০০০ মুসল্লির জন্য পুরো অংশেই থাকছে সিলিং ফ্যান। এছাড়াও নিচু জায়গাগুলোতে বালু ফেলে ভরাট করা হচ্ছে।
মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র জানান 16 জুনের মধ্যে ঈদের প্রধান জামাত আয়োজনের পুরোপুরি প্রস্তুত হবে ঈদগাহ। কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 7:30টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমরা সেভাবেই কার্যক্রম নিব যাতে করে কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যের জন্য তারা বাসায় ফিরতে পারে। 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টার আমরা জাপান থেকে নিয়ে এসেছি। ঈদুল আজহার দিন 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। প্রতিবারই ঈদযাত্রায় শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের। বাড়তি ভাড়া, সময়মতো গাড়ি না পাওয়া, মহাসড়কে যানজট এমন বিষয়গুলোতে কঠোর থাকার ঘোষণা দিয়েছে পুলিশ। সব ধরনের ভোগান্তি মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হয়তো তাদেরকে আটকানো যায় না, কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, তাদের নাম্বারগুলো রেকর্ড করতে পারবো। প্রয়োজনে পরবর্তীতে তাদের রুট পারমিট এবং ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। তিনি জানান, কোনো পরিবহন ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। কারোর সাথে শত্রুতা নয়, তবে কেউ আঘাত করলে উপযুক্ত জবাব দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর। এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমান বাহিনীর প্রধান। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান। আন্তর্জাতিক প্রসঙ্গ। কুয়েতের দক্ষিণে মানকাফ শহরে 2টি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ভবনটিতে শ্রমিকরা থাকতেন, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কুয়েতের একজন কর্মকর্তা জানান, দমকল কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ করছেন। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার তথ্য অনুসারে অগ্নিকাণ্ডে কমপক্ষে 43 জন আহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খেলার খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ডি গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। খেলা শুরু রাত 8:30টায়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টের সুপার 8-এর সমীকরণ অনেকটা কঠিন হয়ে গেছে। নিউ ইয়র্কে খেলার অভিজ্ঞতা না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের ভেন্যু সেন্ট ভিনসেন্টে খেলার অভিজ্ঞতা আছে সাকিবদের। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রয়েছে। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মতো। সবাইকে ধন্যবাদ।